সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই, কোভিড-19 নামক মহামারী থেকে তিনি আমাদেরকে হেফাজতে রেখেছেন। তোমরা জানো যে সারা বিশ্বে এই কোভিড-19-এর ভয়াবহতার কারণে বাংলাদেশেও এর প্রকোপ অনেক বেশি ছিল। তাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেটা তোমরা জানো, গত 17 মার্চ থেকে বন্ধ ছিল। আসলে কথায় আছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে। শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানেই ভালো মানায়। তো যাই হোক, যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ, তাই দ্বারা আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির, প্রভাষক, বাংলা বিভাগ, দ্বারা আদর্শ ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সামনে আলোচনা করব বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা কোর্স শিরোনামের বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। মানুষের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা বলতে আসলে আমরা বুঝি যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে ভাব বিনিময় করি। আমরা বাংলা ভাষায় ভাব বিনিময় করি কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। আর এই ভাষায় ব্যবহার করার কারণে আমরা জানি যে অন্য সকল প্রাণী থেকে মানুষ আলাদা। মোট কথা হচ্ছে যোগাযোগের প্রয়োজনে মানুষ ভাষার সৃষ্টি করেছে। এমন একটা সময় ছিল যখন মানুষ ভাষার ব্যবহার জানত না, তখন তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করত। কিন্তু দেখা গেছে যে তারা ওই প্রাচীন গুহাবাসী মানুষ যখন গুহায় বসবাস করত, তখন তারা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য গুহার দেয়ালের চারদিকে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে তারা তাদের মনের ভাব প্রকাশ করত। এছাড়াও ইশারা ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করতে এখনও দেখো যে আমরা যদি যদি আমি তোমাদের এরকম করে দেখাই, তাহলে আমরা কি বুঝি? এটা চিমটি দেওয়া। আবার যদি এরকম দেখাই, তাহলে এটা বোঝা গেল যে চোর বা থাপ্পড় দেওয়া। আবার যদি মনে করে আমি এরকম করলাম, তাহলে আমি হ্যাঁ সূচক একটা জবাব দিলাম। আমি এরকম করলাম, তার মানে আমি না সূচক একটা জবাব দিলাম। তাহলে আমি যে তোমাদের সামনে এই ইশারার মাধ্যমে দেখালাম, তোমরা অতি সহজেই বুঝে গেছো। কিন্তু আসলে এতে কি আমরা তৃপ্তি লাভ করলাম? মোটেও। তৃপ্তি লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে সেটা কথা বলার মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। কিন্তু দেখো, যখন একটা সময় ছিল মানুষ কথা বলতে পারতো না, তারা কিন্তু তখন এই ইশারা ইঙ্গিত বা ওই চিত্র অঙ্কনের মাধ্যমে তারা ভাব প্রকাশ করত। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার ছোঁয়া পেতে শুরু করলো, তখন থেকেই দেশকাল ও পরিবেশ ভেদে ভাব প্রকাশের মাধ্যমগুলোর পরিবর্তন ঘটে পৃথিবীতে আজ পর্যন্ত 2.5 থেকে 3.5 ভাষার সৃষ্টি হয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। ভাষা হিসেবে পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করি বাংলা ভাষায় কথা বলি। কিন্তু কেন? আমরা যদি এর উত্তর খুঁজতে চাই, তাহলে আমরা যদি হুমায়ুন আজাদের কত নদীর সরোবর গ্রন্থের দিকে তাকাই, তাহলে দেখি তিনি আমাদেরকে এই বাংলা ভাষার তৃপ্তি সম্পর্কে তিনি তুলনা করতে গিয়ে আমাদের এই বাঙালি জাতিকে বা আমরা যারা বাংলায় কথা বলি, আমাদেরকে তিনি চাতক পাখির সাথে তুলনা করেছেন। আবার বাংলা ভাষাকে তুলনা করেছেন বৃষ্টির ঠান্ডা জলের সাথে। তিনি বোঝাতে চেয়েছেন পিপাসায় কাতর চাতক পাখির বুক ফেটে যেতে চায়, তৃষ্ণা মেটাতে তার প্রয়োজন ঠান্ডা জল। চারদিকে অনেক হ্রদ, সাগর, কত নদী, সরোবর, চারদিকে জলের কোনো অভাব নেই, কিন্তু তাতে চাতক পাখির কিছু আসে যায় না, কারণ তার দরকার ঠান্ডা জল। শুধু ঠান্ডা জল নয়, সেটা বৃষ্টির ঠান্ডা জল। তাই দেখি যে যখন সেই আকাশ থেকে কালো মেঘ বলে ঠান্ডা জল নেমে আসে, সেই জল পান করে চাতক পাখি তৃপ্তি লাভ করে। আমরা ঠিক সেরকম চাতক পাখির মতোই পৃথিবীতে কত রকমের ভাষা আছে। ইংরেজি, আরবি, ফার্সি থেকে শুরু করে অনেক রকমের ভাষা প্রচলিত আছে।
আমরা ইচ্ছে করলে আর সুযোগ পেলেই পৃথিবীর যে কোনো ভাষা শিখতে পারি এবং ব্যবহার করতে পারি। যে ভাষা কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষেরই আছে এটা নিজস্ব ভাষা, যে ভাষা হচ্ছে তার মায়ের, যে ভাষা তার বাবা, এমনকি সে যে ভাষা তার নিজের। নিজ ভাষা বলে এবং শুনে যে তৃপ্তি লাভ করা যায়, পৃথিবীর অন্য কোনো ভাষায় সে তৃপ্তি পাওয়া যায় না। পৃথিবীর প্রতিটি মানুষ তার আপন ভাষার চাতক, আর প্রত্যেকের নিজ ভাষা হচ্ছে আকাশের কালো মেঘ বলে নেমে আসা বৃষ্টির ঠান্ডা জল, যা ছাড়া আমরা তৃপ্তি লাভ করতে পারি না। এবার আসি আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষা কোথা থেকে আসলো? এই বাংলা ভাষা, আমরা যে বাংলা ভাষার কথা বলি তা মূলত 1000 বছর আগে ঠিক এমন ছিল না, এমনকি 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। বাংলার আগেও এদেশে অনেক ভাষা প্রচলিত ছিল। যেহেতু ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া, বাংলার আগে যে ভাষাগুলো এখানে এদেশে ব্যবহৃত ছিল বা প্রচলিত ছিল, সেগুলো ক্রমান্বয়ে পরিবর্তনের মধ্য দিয়েই বাংলা ভাষা জন্ম হয়েছে। অনেক ভাষাবিদগণ মনে করেন সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই সংস্কৃতই হলো বাংলা ভাষার জননী। আর বলা হয় যে বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে। তবে এই মেয়ে একটু দুষ্ট প্রকৃতির, কারণ যারা সংস্কৃতের মেয়ে বলে অভিহিত করেছেন তাদের কথা হচ্ছে যে এই দুষ্ট প্রকৃতির মেয়ে সে মায়ের কথা মতো চলেনি, মায়ের কথার বিরুদ্ধে সে চলাফেরা করেছে, তাই সে একটু বেশি অন্যরকম হয়ে গেছে। আর তাই সংস্কৃতের সাথে বাংলার মিলের যে পার্থক্যটা আমরা একটু বেশি দেখি। যেমন আমরা যদি দেখি যে সংস্কৃতে ছিল এরকম চন্দ্র, এটা পরিবর্তন হয়ে একসময় হয়েছে চন্দ্র, তারপরে থেকে হয়েছে চাঁদ। তাহলে চন্দ্র এবং চাঁদ অনেকটাই পার্থক্য। আবার আমরা দেখি এরকম ছিল অস্ত, এখান থেকে হয়েছে অর্থ, তারপরে হয়েছে হাত। তাহলে আমরা পরিবর্তন এখানে দেখি। এই জন্যই এই ভাষা বিজ্ঞান মনে করেন যে এই চন্দ্র চাঁদ মোটামুটি যেহেতু কাছাকাছি আছে, তাই তারা মনে করেন যে এই সংস্কৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। কিন্তু আসলে আবার অনেক ভাষা বিজ্ঞান মনে করেন যে না, সংস্কৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়নি, কারণ সংস্কৃত ছিল সমাজের হিন্দু শ্রেণীর প্রচুর শ্রেণীর লোক যারা ছিল হিন্দুদের মধ্যে, তাদের লিখিত ভাষা, এটা কথ্য ভাষা ছিল না। মানুষ তখন কথা বলতো নানা রকম প্রাকৃত ভাষা। প্রাকৃত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা, যেটা সাধারণ মানুষ অতি সহজে বুঝতে পারত। তারা বলেন যে সংস্কৃত নয়, মূলত প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। যাই হোক, এবার আমরা দেখব যে বাংলা ভাষার উৎপত্তিটা আসলে কোথা থেকে হলো। মানুষ পৃথিবীতে আসার পর থেকে বিভিন্ন মাধ্যমে ভাব প্রকাশ করার এক পর্যায়ে কথা বলার মাধ্যমে তারা ভাব প্রকাশ করা শিখেছে। বিশ্বের যাবতীয় ভাষার উৎপত্তি মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষাগোষ্ঠী থেকে। এর মধ্যে একটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর থেকেই মূলত জন্ম হয়েছে বাংলা ভাষা। অনেক ভাষা সৃষ্টি হয়েছে, তার মধ্যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে এসেছে। তবে আমরা দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কিভাবে বাংলা ভাষা আমরা পেলাম। তো এখানে আমরা যদি দেখি, দেখো মূল ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, যার জন্ম আনুমানিক 5000 খ্রিস্টপূর্ব। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে দুটো শাখার জন্ম হয়েছে। একটা হচ্ছে ক্যান্টন শাখা, আরেকটি হচ্ছে শতম শাখা। শতম শাখার জন্ম আনুমানিক 3500 খ্রিস্টপূর্ব। এখন আমরা দেখবো যে আমাদের বাংলা ভাষাটা কোন শাখা থেকে আসবে, ক্যান্টন শাখা থেকে নাকি শতম শাখা থেকে। তাহলে আমরা দেখি যে ভাষা বিজ্ঞান যে শ্রেণীবিন্যাস করেছে শতম শাখা থেকে ক্রমান্বয়ে আমাদের বাংলা ভাষা। তাহলে আমরা শতম শাখাটাকে দেখবো, শতম শাখা থেকে আমরা কি কি পেলাম। এই শতম শাখাটা আবার 4টা শ্রেণীতে বিভক্ত হয়েছে।
একটা হচ্ছে আলবানি, আর একটা হচ্ছে আরমানি, আর একটা হলো বাল্টোস্লাভনি, আর একটা নাম হচ্ছে আর্য। এই আর্য ভাষাটার উৎপত্তি মনে করা হয় আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব। আর্যটা কারা আসলে? আমরা দেখি যে বিভিন্ন দেশ থেকে এই ভারতবর্ষে যারা আগমন করেছিল মূলত তাদেরকে আর্য বলা হয়। আরেকটা জাতি আমরা শুনি এরকম যে অনার্য। অনার্যতে যারা পূর্ব থেকে এই ভারতবর্ষে বসবাস করে আসছে তারা হচ্ছে অনার্য। তাহলে আমরা দেখি এখন এই আর্য শাখাটা জন্ম হচ্ছে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বে। আর্য শাখাটা আবার বেশ কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এর মধ্যে আমরা দেখি যে একটা হচ্ছে ইরানিক, আরেকটা শাখা হচ্ছে দার্দিক, আরেকটা শাখা হচ্ছে ভারতী। এই ভারতী শাখাটার জন্ম মনে করা হয় আনুমানিক 1200 খ্রিস্টপূর্ব। এই ভারতী থেকে আমরা দেখি যে আবার এটাও দুটো শাখায় বিভক্ত হয়েছে। একটা শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, আরেকটা শাখা হচ্ছে বৈদিক। তাহলে আমরা দেখি যে এই বৈদিক এখন এই প্রাচীন ভারতীয় আর্য শাখাটা আবার বেশ কয়েকটা শ্রেণীতে বিভক্ত। তার মধ্যে আমরা একটা দেখি যে মধ্য ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য। এই মধ্য ভারতীয় প্রাচীন ভারতীয় আর্য এটার উৎপত্তি মনে করা হয় আনুমানিক 1000 খ্রিস্টপূর্ব। আর এই মধ্য ভারতীয় আর্য এটা আরেকটা নাম হচ্ছে যেটা বলা হয় আদিম প্রাকৃত। আদিম প্রাকৃত এটার জন্ম মনে করা হয় আনুমানিক 800 খ্রিস্টপূর্ব। তারপরে এই মধ্য ভারতীয় আর্য ভাষা এটা আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। আমরা দেখি মধ্য ভারতীয় আর্য ভাষা। যার উৎপত্তি আমরা বলছি আনুমানিক 800 খ্রিস্টপূর্ব। এটা বেশ কয়েকটা শ্রেণী বিভক্ত। আমরা শ্রেণীগুলো দেখি যে প্রথমত হচ্ছে প্রাচীন উদিচ্য, আরেকটা শাখা হচ্ছে প্রাচীন সৌর শ্রেণী, তারপর হচ্ছে প্রাচীন প্রাচ্য, তারপর হলো পালি। এটাকে আমরা অনেকে অশোকের লিপি বলে উল্লেখ করেছি। তারপরে আমরা দেখি যে প্রাচীন প্রাচ্য এটার উৎপত্তি মনে করা হয় আনুমানিক 500 খ্রিস্টপূর্ব। প্রাচীন প্রাচ্য এটা আবার বেশ কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এটা আমরা দেখি যে প্রাচীন সিংহলি নামে একটা ভাষার জন্ম হয়েছে এখান থেকে, প্রাচীন সিংহলি। আরেকটা শাখা হচ্ছে মহারাষ্ট্রী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত।
আরেকটা হচ্ছে অর্ধ মাগধী প্রাকৃত। আর হচ্ছে মাগধী প্রাকৃত। আরেকটা হচ্ছে গৌড়ী প্রাকৃত। এখানে আমরা দেখি যে গৌড়ী প্রাকৃত এটার জন্ম মনে করা হয় আনুমানিক 200 খ্রিস্টাব্দে। গৌড়ী প্রাকৃত জন্ম আনুমানিক 200 খ্রিস্টাব্দে। তো এখানে আমরা দেখি যে অনেকেই মনে করে যে এই গৌড়ী প্রাকৃত থেকে একটা শাখার জন্ম হয়েছে, যেটা হচ্ছে গৌড়ী অপভ্রংশ, আর সেই গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কিন্তু আবার অনেকে এটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন যে গৌড়ী প্রাকৃত থেকে গৌড়ী প্রাকৃত আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে আমরা দেখি যে বিহারি নামক একটা ভাষার সৃষ্টি হয়েছে এখান থেকে। আরেকটা ভাষা হচ্ছে উড়িয়া। আরেকটা ভাষার নাম হচ্ছে বঙ্গ-কামরূপ। বঙ্গ-কামরূপী থেকে বেশ কয়েকটা ভাষা এখান থেকে সৃষ্টি হয়েছে, যেমন আমরা দেখি যে বাংলা, আরেকটা হচ্ছে আসামি। এই বাংলার উৎপত্তি মূলত হচ্ছে 650 খ্রিস্টাব্দ। তাহলে আমরা দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে মূলত কিভাবে ক্রমান্বয়ে আমাদের এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে আমরা এখানে শখ আকারে দেখলাম। তবে এখানে আমরা দেখি যে বাংলা ভাষার এই ইতিহাসের মধ্যে যদি আমরা এখন আরেকটু বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দেখি যে অনেক খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর আগে আমাদের এই মধ্য এশিয়ায় একদল লোক বসবাস করত। তারা প্রথম যে ভাষা ব্যবহার করেছিল তার নাম ছিল ইন্দো ইউরোপীয় মূল ভাষা। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে তারা সকলে আর একসাথে থাকতে পারে নাই, স্বাভাবিকভাবে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা তখন ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে বিস্তৃতির সঙ্গে সঙ্গে বিভিন্ন শাখা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারপরে আমরা দেখি যে তখন থেকে মূলত ওই শাখাগুলোর মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর একদল লোক ভারতে প্রবেশ করে। আর তখন তাদের পেছনে আরেকটা দল তারা রেখে এসেছিল, যেটা ইরান এবং মধ্য এশিয়ায় তারা বসবাস করা শুরু করেছিল। তখন ওই ইরান এবং মধ্য এশিয়া তাদের সমন্বয়ে ইরানীয় এবং ভারতীয় আর্য একত্রে ইন্দো ইরানীয় ভাষা নামে পরিচিত ছিল। আর ইন্দো ইরানীয় ভাষা প্রাচীন নিদর্শন পাওয়া যায় মূলত ঋগ্বেদ গ্রন্থে। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে আর্যরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে ভারতবর্ষে আসা শুরু করে। সঙ্গে ছিল তাদের শক্তিশালী বৈদিক ভাষা এবং দেবগীতিমূলক বিভিন্ন সাহিত্য। ধীরে ধীরে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্থানীয় অনার্য অধিবাসীদের ভাষা এবং সংস্কৃতি আত্মসাৎ করে তারা একদিন আর্য ভাষার একাধিপত্য প্রতিষ্ঠিত করে। কালক্রমে ভারতে বসবাসকারী আর্যদের ভাষা জলবায়ুগত প্রভাবে অনার্য ভাষাভাষীর সঙ্গে মিশ্রণের ফলে এক ভিন্ন রূপ পরিগ্রহ করে। এইভাবে আস্তে আস্তে তখন দেখা গেল যে বৈদিক ভাষাটাকে সংস্কার করা প্রয়োজন দেখা দেয়। যখনই বৈদিক ভাষাটাকে সংস্কার করা হলো তখনই তার নাম হলো সংস্কৃত ভাষা। আর তখন এই বাংলা ব্যাকরণের বিখ্যাত বৈজ্ঞানিক পাণিনি তিনি তখন ওই সময়ে তার অষ্টাধ্যায়ী নামক একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। কিন্তু দেখা যাচ্ছে সংস্কৃত ভাষাটা যেহেতু হিন্দু সমাজের উচ্চ শ্রেণীর লোকেদের লিখিত ভাষা ছিল, তাহলে সাধারণ ভাষায় কথা বলার জন্য অবশ্যই একটা ভাষার প্রয়োজন ছিল। আর তারা যা কথা বলতো সেটা হচ্ছে প্রাকৃত ভাষায়। এই প্রাকৃত কথাটা তাৎপর্য এরকমই ছিল যে জনগণ যে ভাষাটা খুব সহজভাবে বুঝতে পারে। আর তখন আমরা দেখি যে এই বিভিন্ন অঞ্চলে তখন এই প্রাকৃতিক ভাষার প্রচলন শুরু হয়। আস্তে আস্তে আমরা দেখি যে এই প্রাকৃতিক ভাষাটা যেমন মাগধী প্রাকৃত, মহার্ষি প্রাকৃত, ষোড়শিনী প্রাকৃত ইত্যাদি প্রাকৃত ছিল। মাগধী প্রাকৃতের যে অপভ্রংশ ভাষাটা, এটা কালক্রমে বিবর্তনের মধ্য দিয়ে আমরা দেখি যে
এখান থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো আমরা দেখি যে বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হলো আমরা দেখলাম। তো আমরা আশা করি যে তোমরা মোটামুটি এখান থেকে অনেকটা উপকৃত হবে যদি মনোযোগ দিয়ে দেখে থাকো। তাহলে আমরা আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।